হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও ফিরে এলাম সাহিত্যের পাঠশালায়। সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি ব্যতিক্রমী অধ্যায় সমাস নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব এই সমাস শব্দের অর্থগুলো আসলে কি। এই যে সমাস শব্দটি রয়েছে তার দুইটি অর্থ পাই আমরা। একটি হচ্ছে আবিধানিক অর্থ এবং অন্যটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। আবিধানিক অর্থ আমরা যদি দেখি তাহলে দেখব সমাস শব্দের আবিধানিক বা আক্ষরিক অর্থ হলো সংক্ষেপ, একপদীকরণ বা মিলন। আমরা যদি উদাহরণ হিসাবে একটি বাক্য নিই তাহলে দেখব বিদ্যার আলোয়ে ছেলেরা এসেছে। এটি হয়ে গেছে বিদ্যালয়ে ছেলেরা এসেছে। একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই যে বিদ্যার আলোয়ে, এই দুটি শব্দ কিন্তু একত্রিত হয়ে গেছে বিদ্যালয়ে। এই বিষয়টি আসলে সমাসের আবিধানিক অর্থ। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আবার যদি আমরা ব্যুৎপত্তিগত অর্থ দেখি তাহলে এটির অর্থ দাঁড়ায় সমান বা এক হওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাজার পুত্র রথে চড়ে এলেন। এই উদাহরণটিতে আমরা দেখতে পাব রাজার পুত্র, এই দুটো পদ এক হচ্ছে বা সমান হচ্ছে। নিচের যে উদাহরণটি দেওয়া আছে আমরা লক্ষ্য করলেই দেখতে পাব রাজার পুত্রটি হয়ে গেল রাজপুত্র, আর বাকি অংশটুকু রথে চড়ে এলেন। এখানে রাজার পুত্র থেকে রাজপুত্র হয়েছে। এটি আসলে আমাদের সমাসের মূল কাজ, এক হওয়া বা সমান হওয়া। এবারে আমরা একটু দেখে নেব সন্ধি ও সমাসের পার্থক্য। আসলে সন্ধি শব্দের অর্থ হলো মিলন, আবার সমাসের অর্থও মিলন, কিন্তু অর্থগত দিক দিয়ে দুটো শব্দের অর্থই মিলন, কিন্তু বিষয়গত দিক দিয়ে দুটোই কিন্তু আবার পার্থক্য রয়েছে। কি আমরা এবারে দেখছি, পরস্পর সন্নিহিত দুই বর্ণের মিলনকে বলে সন্ধি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দূত যোগ আবাস সমান দূতাবাস। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দূত শব্দের শেষ বর্ণ বা যে ধ্বনিটি রয়েছে ও এবং আবাস শব্দের আ মিলে আকার হয়েছে দূতাবাস। কিন্তু এই বিষয়টিকে যদি আবার আমরা সমাসের দিকে দেখি তাহলে বলা যেতে পারে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা দুইয়ের অধিক পদকে বা পদের এক পদে পরিণত হওয়াকে বলা হয় সমাস। যেমন দূতাবাস, দূতের আবাস। এখানে দূত ও আবাস এই দুটি অর্থ সম্বন্ধযুক্ত পদ এক পদে পরিণত হয়েছে। অবশ্য সন্ধির নিয়মে সন্ধিও হয়েছে। এখানে আমরা দেখতে পারব সন্ধিতে বর্ণের মিলনই প্রধান কথা, সমাসে প্রধান কথা অর্থ সম্পর্ক। সমাসে সন্ধি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন দূতাবাস সমাসবদ্ধ পদে সন্ধি আছে বা রয়েছে, কিন্তু লোক বয় এই শব্দটিতে সন্ধি নেই কিন্তু সমাস রয়েছে। যেমন লোক থেকে বয় এই সমাসবদ্ধ পদের সন্ধি নেই, মূলত এটি একটি সমাসবদ্ধ পদ। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো যে সমাসের কিছু নির্দিষ্ট পরিভাষা রয়েছে, যেমন সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ এবং উত্তরপদ। পরবর্তী স্কিপে আমরা দেখাচ্ছি প্রতিটি পরিভাষার সংজ্ঞা। এবারে এখানে খেয়াল করে দেখো সবগুলির সংজ্ঞা আমরা উল্লেখ করে দিয়েছি। সমাসে যে নতুন পদ গঠিত হয় তাকে বলা হয় সমস্ত পদ। আবার যে সকল পদের যুগে সমাস হয় সেইগুলিকে বলা হয় সমস্যমান পদ। অন্যদিকে ব্যাসবাক্য কাকে বলে তার সংজ্ঞায় আমরা জানি সমাস ঘটাতে বা তার অর্থ বিশ্লেষণ করতে যে বাক্য ব্যবহৃত হয় তাকে কেউ বলেন ব্যাসবাক্য, কেউ বলেন বিগ্রহ বাক্য, আবার কেউ বলেন সমাস বাক্য। অন্যদিকে সমস্যমান পদগুলির পূর্বে যে পদটি বসে তাকে বলা হয় পূর্বপদ, আর সমস্যমান পদগুলির শেষে যে পদটি বসে তাকে বলা হয় পরপদ। এই পরিভাষাগুলোর একটি উদাহরণ দিলে
বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। উদাহরণস্বরূপ এখানে বলা যেতে পারে জেল থেকে খালাস সমান জেল খালাস। এই যে জেল খালাস শব্দটি, এটি আসলে সমস্ত পদ মানে বেশ বাক্যের সব কিছুই এখানে রয়েছে। আবার এখানে লক্ষ্য করলে দেখা যায় জেল থেকে খালাস, এই সমস্ত বাক্যটাকে বলা হয় বেশ বাক্য। প্রতিটি শব্দকেই বলা হয় সমস্যমান পদ, অর্থাৎ বেশ বাক্যের মধ্যে যে প্রতিটি শব্দ থাকবে এই প্রত্যেকটি শব্দকেই বলা হবে সমস্যমান পদ। আর পূর্বে যে পদটি রয়েছে জেল, এটি হবে পূর্বপদ, আর পরবর্তী শব্দটি হবে খালাস। এবার যদি আমরা বলি সমাস কাকে বলে, এর সংজ্ঞায় আমরা বলতে পারবো পরস্পরের সঙ্গে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। অর্থাৎ আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবো এই বিষয়টি। এবারে আমরা দ্বিতীয় স্কিপে গিয়ে একটি উদাহরণ তুলে ধরছি। এবারে খেয়াল করো বন্ধুরা, জেল থেকে খালাস এই শব্দটি সংক্ষিপ্ত হয়েছে জেল খালাস। এই জেল খালাস শব্দটি আসলে আমাদের সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবারে দেখো, এইখানে আমি একটি কবিতা উল্লেখ করেছি। এই 6টি সমাস আমরা অতি সংক্ষেপেই মনে রাখতে পারবো। এই সমাসগুলো মনে রাখার একটা সহজ কৌশল বা সহজ কবিতা। এবং ও আর দিয়ে যদি হয় দ্বন্দ্ব, সমাহারে দ্বিগু হয় সেটা নয় মন্দ। যে যা তা যিনি তিনি কর্মদ্বারয় হয়, বিভক্তি লোপ পেলে তৎপুরুষ কয়। যাহার বাক্যের শেষে বহুব্রীহি বলে, অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয় মেলে। এবারে বাঁদিকে দেখতে পাচ্ছেন যে বাবা মা, চৌরাস্তা, আলু সিদ্ধ, রাজপুত্র, দশানন, দুর্ভিক্ষ, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে আমরা এই কবিতার উপর যে বা যা লেখা আছে এগুলো দিয়ে এই শব্দগুলোকে এবার আমরা বিশ্লেষণ করে আমরা সমাস বের করতে পারবো, অবশ্যই আশা রাখছি। এবার এখানে খেয়াল করে দেখো, আমরা পূর্বের স্ক্রিপ্টে যে বাবা মা লিখেছিলাম, এই বাবা মা শব্দটিকে আমরা এখন বেশবাক্যে রূপান্তরিত করব। তারপর বেশবাক্য বলে দেবে এটা আমাদের কোন সমাস হবে। এবারে আমরা মনে মনে মাথায় রাখবো কাকে বলে দিয়ে একটু প্রশ্ন করব। যদি বলি বাবা মা কাকে বলে, আমরা বলবো বাবা ও মাকে একসঙ্গে আমরা বাবা মা বলি। এই যে বাবা ও মা, এই দুটো শব্দের মাঝখানে একটি সংযোজক অব্যয় রয়েছে। এই সংযোজক অব্যয়টি যদি কোনো বেশবাক্যের মধ্যে থাকে এবং ও আর, তাহলে অবশ্যই সেটি হবে দ্বন্দ্ব সমাস। অনুরূপভাবে লক্ষ্য করো চৌরাস্তা, 4 রাস্তার সমাহার, সমাহারে কি হয় আমরা পূর্বের কবিতায় পড়েছিলাম, সমাহারে দ্বিগু হয়। এতে বোঝা গেল চৌরাস্তা শব্দটি দ্বিগু সমাস। তারপরে দেখো আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, অর্থাৎ যে যা যিনি তিনি কর্মদ্বারয় হয়, আমরা বুঝতে পারছি এটি কর্মদ্বারয় সমাস। পরবর্তীতে দেখো রাজপুত্র, রাজার পুত্র, এই যে রাজপুত্র থেকে রাজার পুত্র বা পুকুর ঘাট, পুকুরের ঘাট, এইভাবে বিভক্তি লুপ্ত হয়েছে র, এই যে সম্বন্ধবোধক বিভক্তি এটি লুপ্ত হয়ে রাজার পুত্র হয়েছে। আবার আমরা যদি দেখি দশানন, দশ আনন যাহার, যদি কোনো বেশবাক্যর শেষে যাহার থাকে তাহলে আমরা বলবো বহুব্রীহি সমাস। আবার যদি কোনো শব্দের মধ্যে আমরা দেখি যে যদি আমরা দেখি কি বলে এটাকে, যে অব্যয় পদ প্রাধান্য পায়, তবে তাকে বলা হবে অব্যয়ীভাব সমাস। যেমন দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব। আমরা দ্বন্দ্ব সমাস শেখার বা মনে রাখার সহজ কিছু টেকনিক আমরা বা কৌশল এখানে ব্যবহার করছি। দ্বন্দ্ব সমাস, যে সমাসে উভয় পদ প্রাধান্য পাবে প্রথম, দ্বিতীয়ত বেশবাক্যর মধ্যে ও থাকবে বা সমস্ত পদের মধ্যে হাইফেনযুক্ত শব্দ হবে। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রাধান্য পায়, যেমন নিচে একটি উদাহরণ দেওয়া আছে, রাজা রানী, এটি সমস্ত পদে হাইফেন রয়েছে। বেশবাক্যতে রূপান্তরিত করার পর আমরা পেলাম রাজা ও রানী। যেহেতু এখানে ও আছে, অবশ্যই সেটি দ্বন্দ্ব সমাস হবে, তাতে কোনো সন্দেহ নেই। এবারে আমরা
দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস ও কর্মধারয় সমাস, এই তিনটিকে একত্রে মনে রাখব দ্বিতক বলে। এই দ্বিতকে হয় দিয়ে দ্বিগু সমাস, তয়ে তৎপুরুষ, কয়ে কর্মধারয়। তিনটি সমাসের ক্ষেত্রেই পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন আমরা চৌরাস্তা যদি বলি, তাহলে রাস্তাটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। চার রাস্তার সমাহার, একদিকে সমাহার আছে দ্বিগু সমাস, আমাদের কবিতায় সমাহার থাকলে দ্বিগু সমাস হয়, আবার পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলেও দ্বিগু সমাস। কিন্তু আবার সব সংখ্যাবাচক শব্দ কিন্তু দ্বিগু সমাস নয়, আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তৎপুরুষ সমাস, ঠিক তদ্রূপ কি হয় যে দ্বিতীয় পদ বা পরপদ প্রাধান্য পায়। যেমন বই পড়া বা বইকে পড়া, এই শব্দটি যদি আমরা দেখি, পড়াটাকেই কিন্তু প্রাধান্য দিচ্ছে, আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। কর্মধারয় সমাসও একই, এখানে দেখা যায় চাঁদ মুখ বলতে আমরা মুখটাকেই প্রাধান্য দেই, চাঁদের মতো মুখ বা চাঁদের ন্যায় মুখ। এই জায়গায় আমরা দেখতে পাবো বহুব্রীহি সমাসে অন্যপদ প্রাধান্য। এই অন্যপদ প্রাধান্য মানে কি, বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। দশ আনন, দশ আনন যাহার, এখানে যদি আমরা লক্ষ্য করি, দশ আর আননে কিন্তু সমাসটা হয়নি। যদিও দশ আনন যাহার যদি আমরা বলি, তাহলে রাবণকে বোঝায়। প্রথম পদ এবং দ্বিতীয় পদকে না বুঝিয়ে যে জায়গায় তৃতীয় কোনো ব্যক্তিবস্তুকে বোঝানো হবে, মানে অন্য পদ, সেটাকে বলা হবে বহুব্রীহি সমাস। যেমন বিনা পানি, বিনা পানিতে যাহার, অর্থাৎ কারো হাতে বিনা থাকলেই শুধু বিনা পানি নয়, এখানে বিনা পানি বলতে আমরা এখানে কোন বিষয়টি বুঝি, আসলে সরস্বতীকে বোঝানো হয়েছে, এই জন্য এটি বহুব্রীহি সমাস। এবারে যদি আমরা এখানে অব্যয় পদ নিয়ে আলোচনা করি সংক্ষিপ্ত আকারে, তাহলে দেখব যে অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ই মেলে, মানে এই জায়গায় অব্যয় পদের অর্থটি প্রাধান্য থাকবে। যেমন এখানে অব্যয়ীভাব সমাস, অব্যয় পদ প্রাধান্য। দুর্ভিক্ষ, ভিক্ষার অভাব, এখানে ভিক্ষাটি হচ্ছে অব্যয় পদ। এখন আমরা অব্যয় পদ কাকে বলবো বা অব্যয় পদ কি, এই বিষয়টি যদি জেনে নেওয়ার চেষ্টা করি, তাহলে অব্যয় এই পদটিকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি, তাহলে দেখা যাবে অ শব্দের অর্থ নেই, সংস্কৃততে অ শব্দের অর্থ নেই, আর ব্যয় শব্দের অর্থ খরচ। অর্থাৎ আমরা বলতে পারি যে পদের কোনো কিছু খরচা হয় না বা খরচ হয় না, সরাসরি থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বা অব্যয় পদ বলে। আর এই অব্যয় পদ যে সমাসের মধ্যে যুক্ত থাকবে, তাকেই অব্যয়ীভাব সমাস বলে, বা যে জায়গায় অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না বা অব্যয় পদ পাওয়া যায়, এটিকেই অব্যয়ীভাব সমাস বলে। আশা করি সমাস সম্পর্কে প্রত্যেকেরই ধারণা, সামগ্রিক ধারণা বা সংক্ষিপ্ত বেসিক একেবারে সাধারণ ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা পরবর্তীতে প্রত্যেকটি সমাসের আলাদা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।